আমি যেটা মনে করছি, যেটা আমার কাছে মনে হচ্ছে যে এটা বিএনপি নেতা বা এনারা অনেকে আমার চেয়ে অনেকে বিজ্ঞ থাকতে পারেন, অনেকে অনেক ভালো বুঝেন। আমি যেটা বুঝি যে ওনারা যে কোনো কারণে হোক আওয়ামী লীগকে ওনারা বেশ ভয় পাচ্ছেন, এবং এটা জামাত সহ ওনারা দুজনেই এখন ওই একটা পয়েন্টে ওনারা হয়তো শেষ পর্যন্ত একই থাকবেন। এনাদের মধ্যে যতই ওনারা বাইরে লাঠালাঠি মারামারি দেখান না কেন, বেসিক্যালি মানুষের ধারণা যে দে আর সিমিলার এন্ড দে উইল রিমেন সিমিলার। এবং ওনাদের একটাই তাদের হলো, তারা আওয়ামী লীগকে ভয় করছে। আওয়ামী লীগের বিগ ফোর্স এবং যে কোনো সময় এরা, এবং তাদের পপুলারিটি বাড়ছে। এটা বললে হয়তো অনেকে আমাকে মনে করো আমি আওয়ামী লীগের সমর্থক। আওয়ামী লীগের সমর্থনের জন্য আমি বাস্তবতা দেখে বলছি। আমি যখন যেখানে যাই অনেক লোক, রিক্সাওয়ালা, শ্রমিক, দোকানদার, রাস্তার স্বাভাবিক একটা লোক, আমি যদি জিজ্ঞাসা করি ভাই কেমন আছে, কি অবস্থা, আমার সঙ্গে চুল কাটতে আসে, আমার সঙ্গে ড্রাইভার আসে অনেক সময়, কারণ ওরা বলে যে স্যার ভালো নাই। আমি বলি কি অবস্থা, না আগেই ভালো ছিল। আমি তো আগে কেন, আগে তো অনেক শেখ হাসিনা তো অনেক অত্যাচার করছে আমাদের। বলে না স্যার অত্যাচার করছে তখন আমরা এটা খারাপই মনে করছি, কিন্তু এখন আমরা মনে করছি যে আগেই ভালো ছিল। এখন কেন কেন মনে করছো? বলে তখন তো স্যার যতই খারাপ মনে করেন, আমরা একটা নিরাপত্তা ছিল, চলাফেরা করতে পারতাম, একটা শৃঙ্খলা ছিল, যে কোনো লোকের সাথে যে কোনো কিছু করতে পারতো না। তারপরে একটা আয় রোজগার ছিল, যে কোনো ভাবে হোক, দুর্নীতি হোক, যাই হোক, আমরা শুনেছি অনেক কথা, কিন্তু তারপরে তো আমরা খেয়ে পড়েছিলাম, আমার বউ বাচ্চা নিয়ে নিরাপদে ছিলাম। এখন এটা নেই, তো কাজেই আগেই ভালো ছিলাম। এই কথাটা আমি, আমার কাছে মনে হয়েছে যে এই কথা থেকে, এই যে জুলাই আন্দোলনকে যারা এই কথা বলছে, তারা কিন্তু টোটালি জুলাই আন্দোলনটাকে তারা মানে মুছে ফেলছে। তারা জুলাই আন্দোলনকে কোনো গ্রহণযোগ্যতা দেখাচ্ছে না। এবং আরেকটা জিনিস আমার মনে হয়েছে, এটা আমার ধারণা, এটা আমার ধারণা, এগুলো মানুষের ধারণা, যে এটা কিন্তু তারা আগেই ভালো ছিলাম কথাটার মধ্যে শুধু আওয়ামী লীগ না, তার আসলে সমর্থন দিচ্ছে শেখ হাসিনাকে। বলে এইটা হলো আমাদের এই আন্দোলনের সবচেয়ে বড় ব্যর্থতা। এবং এই জিনিসটি যদি, কারণ তারা তো এর পরে আর কোনো সরকার দেখেনি, এবং অনেকে যারা ভোট দেয়নি, 11 কোটি মানুষ কাছাকাছি এরকম, তারা কিন্তু এটাই মনে করছে যে এটা এক্সটেনশন অফ দ্য পাস্ট গভর্নমেন্ট। এই গভর্নমেন্ট যদি এটা দেখাতে পারে যে না, আমরা উই আর নট দ্য এক্সটেনশন, উই আর সামথিং ডিফারেন্ট এন্ড উই আর বেটার দেন আওয়ামী লীগ, তখনই কিন্তু প্রশ্ন আসবে যে না, আমরা এখন ভালো আছি। তখন এই সুযোগটা ওনারা যদি নিতে পারেন তাহলেই সম্ভব। তো এই যে আওয়ামী লীগের দোসর বলে আপনাদেরকে, মানে এটা তো বুঝতেই পারছি, দোসর বলে আপনাদেরকে একদমই ওই যে যেটা বলছেন যে হোয়াইট ওয়াশ করা। এনিওয়ে, কিন্তু এই 5ই আগস্টের পরে আমি কোনো একটা জায়গায় আপনার সাক্ষাৎকার পড়ছিলাম যে আপনি বলেছেন শেখ হাসিনার সঙ্গে আপনার কোনো যোগাযোগ হয়েছে, রাইট? হ্যাঁ, হয়েছে, বলেছিলেন। কি কি বিষয়ে কি কথা হয়েছে? না, এটা তো স্বাভাবিক, মানে একটা আমাদের আমি বলি যেটা সৌজন্যমূলক কথাবার্তা। উনি ওনার দল করেন, আমি একটা অন্য দল করি, আমি রাজনীতি করেছি, ওনার সঙ্গে ছিলাম, স্বাভাবিক ভদ্রতা, এইসবই কথা হয়েছে। ওকে, এখন ধরেন বাংলাদেশের যে বর্তমান পরিস্থিতি, অনেকেই বলছেন এটা ইউনূস সরকারের এক্সটেনশন চলছে। 12 ফেব্রুয়ারির নির্বাচনের মাধ্যমে একটি রাজনৈতিক সরকার গঠিত হলে কিছুটা হলেও মানুষের ভিতরে স্বস্তি আসবে, সেটি কি দেখছেন, নাকি ওই এক্সটেনশনই হচ্ছে? এইটা কিন্তু ভালো কথা, ভেরি ভেরি ইন্টারেস্টিং পয়েন্ট। আমি এটা বুঝতে পারিনি প্রথমে। আমি অনেক সময় সাধারণ লোকের সঙ্গে কথা বলি, অনেক জায়গায় নিজেই কথা বলি, যেহেতু আমি, ওরা ভয় করে না যে আমি সরকারের লোক নেই বা সরকারি তরফ থেকে কোনো বাধা পাওয়া যাবে না, এরা কিন্তু এটাই মনে করছে। এবং এই জন্যই কিন্তু ভোটার টার্ন আউটটা যে কম হয়েছে, এটা একটা কারণ, তারা মনে করছে যে কোনো পরিবর্তন হবে না। আমরা নতুন কিছু আশা করতে পারছি না। ওই ইউনূস সাহেবের যে অবসময় যা ছিল, ইউনূস সাহেব জামাতকে নিয়ে করতো, এই জিনিসটি হয়তো চলতে থাকবে। এবং দুঃখজনক ভাবে সত্য যে এই ঘটনাটা কিন্তু তাই দেখলাম। ইউনূস সাহেব যখন আওয়ামী লীগকে যখন বললো যে তাদেরকে ব্যান করাবে, তখন ওনাদের, আমি যতটুকু জানি, মানে তারেক রহমান নিজেও বলেছিলেন আমরা কোনো পার্টিকে ব্যান করার পক্ষে নই। তারপরে মির্জা ফখরুল তো বারংবার বলেছে, অনেক সব নেতারাই বলেছিলেন, এবং তাদেরকে স্বাভাবিক রাজনীতি করতে দেওয়া হবে, এইসব কথা তারা বলেছিলেন। এবং কিন্তু পরবর্তীকালে তারা এটা রাখছেন না। আবার মব তৈরি করা দিতে হবে না, আবার দেখলাম মবও তৈরি হচ্ছে, এবং মব ব্যবহার কতটুকু হচ্ছে আমি জানি না, তবে মব তৈরিতেও বাধা তেমন কিছু হচ্ছে না। তো বিভিন্নভাবে মামলা মোকদ্দমা, যেমন আমাদের একজন নেতাকে বললাম তো ইলেকশনের সময় সে ভয় করে ইলেকশন থেকে উইথড্র করে ফেললো, আমাদের শরীফুল ইসলাম জিন্নাহ, ওই বগুড়ার থেকে করেছিল। তো ওখানে দেখা গেলো ও আগে এমপি টেমপি ছিল, আর তার নামে কতগুলো মামলা ছিল, ওই মামলাতে তাকে এখন অ্যারেস্ট করা হলো আফটার গভর্নমেন্ট টেক ওভার করা। আমি কিন্তু বিভিন্নভাবে চেষ্টা করেছি যে এখন তো আমাদের এই মামলাগুলো তো ভুয়া মামলা, সবাই জানে। আর মামলা হলে তো অ্যারেস্ট করা কিছু নেই, আপনি কেস ইনকোয়ারি করবেন, তাকে যদি আপনি চার্জশিট হয়, চার্জশিট অনুযায়ী সে হাজিরা দিবে, হাজিরা হয়ে তাকে যদি
দোষী সাব্যস্ত আপনি জেলে দেবেন, কারণ দোষী সাব্যস্ত আগেই সবগুলোকে জেল দেওয়া হচ্ছে, কিন্তু ওখানেও ছাড়া হচ্ছে না। ফলে পুরো মোটামুটি ওই ইউনিশ সাহেবের যে পলিসি ছিল আওয়ামী লীগকে ধ্বংস করতে হবে, আওয়ামী লীগের সঙ্গে আর বাকি যারা এইসব কাজকর্ম যেগুলো চলছে কিছুটা চলতে হবে, মোটামুটি তো এরকমই মনে হচ্ছে। কিছুটা হলো এখন পর্যন্ত মানুষের মধ্যে এই ধারণাটা আছে যে এটা এক্সটেনশন হতে পারে। তবে আমরা আশাবাদী হতে চাই যে না, এক্সটেনশন হবে না, এটা এক পর্যায়ে এসে হয়তো ঠিক হয়ে যাবে। আমি যেটা মনে করছি, যেটা আমার কাছে মনে হচ্ছে যে এটা বিএনপি নেতা বা এনারা অনেকে আমার চেয়ে অনেকে বিজ্ঞ থাকতে পারেন, অনেকে অনেক ভালো বুঝেন। আমি যেটা বুঝি যে ওনারা যে কোনো কারণে হোক আওয়ামী লীগকে ওনারা বেশ ভয় পাচ্ছেন, এবং এটা জামাত সহ ওনারা দুজনেই এখন ওই একটা পয়েন্টে ওনারা হয়তো শেষ পর্যন্ত একই থাকবেন। এনাদের মধ্যে যতই ওনারা বাইরে লাঠালাঠি মারামারি দেখাবেন না কেন, বেসিক্যালি মানুষের ধারণা যে দে আর সিমিলার এন্ড দে উইল রিমেইন সিমিলার। এবং ওনাদের একটাই তাদের হলো, তারা আওয়ামী লীগকে ভয় করছে। আওয়ামী লীগের বিগ ফোর্স এবং যে কোনো সময় এরা, এবং তাদের পপুলারিটি বাড়ছে। এটা বললে হয়তো অনেকে আমাকে মনে করো আমি আওয়ামী লীগের সমর্থক। আওয়ামী লীগের সমর্থনের জন্য আমি বাস্তবতা দেখে বলছি। আমি যখন যেখানে যাই অনেক লোক, রিক্সাওয়ালা, শ্রমিক, দোকানদার, রাস্তার স্বাভাবিক একটা লোক, আমি যদি জিজ্ঞাসা করি ভাই কেমন আছে, কি অবস্থা, আমার সঙ্গে চুল কাটতে আসে, আমার সঙ্গে ড্রাইভার আসে অনেক সময়, কারণ ওরা বলে যে স্যার ভালো নাই। আমি বলি কি অবস্থা, না আগেই ভালো ছিল। আমি তো আগে কেন, আগে তো অনেক শেখ হাসিনা তো অনেক অত্যাচার করছে আমাদের। বল না স্যার, অত্যাচার করছে তখন আমরা এটা খারাপই মনে করছি, কিন্তু এখন আমরা মনে করছি যে আগেই ভালো ছিল। এখন কেন কেন মনে করছো? বলে তখন তো স্যার যতই খারাপ মনে করেন, আমরা একটা নিরাপত্তা ছিল, চলাফেরা করতে পারতাম, একটা শৃঙ্খলা ছিল, যে কোনো লোকের সাথে যে কোনো কিছু করতে পারতো না। তারপরে একটা আয় রোজগার ছিল, যে কোনো ভাবে হোক, দুর্নীতি হোক, যাই হোক, আমরা শুনেছি অনেক কথা, কিন্তু তারপরে তো আমরা খেয়ে পড়েছিলাম, আমার বউ বাচ্চা নিয়ে নিরাপদে ছিলাম। এখন এটা নেই, তো কাজেই আগেই ভালো ছিলাম। এই কথাটা আমি, আমার কাছে মনে হয়েছে যে এই কথা থেকে, এই যে জুলাই আন্দোলনকে যারা এই কথা বলছে, তারা কিন্তু টোটালি জুলাই আন্দোলনটাকে তারা মানে মুছে ফেলছে। তারা জুলাই আন্দোলনকে কোনো গ্রহণযোগ্যতা দেখাচ্ছে না। এবং আরেকটা জিনিস আমার মনে হয়েছে, এটা আমার ধারণা, এগুলো মানুষের ধারণা, যে এটা কিন্তু তারা আগেই ভালো ছিলাম কথাটার মধ্যে শুধু আওয়ামী লীগ না, তারা আসলে সমর্থন দিচ্ছে শেখ হাসিনাকে। ফলে এইটা হলো আমাদের এই আন্দোলনের সবচেয়ে বড় ব্যর্থতা। এবং এই জিনিসটি যদি, কারণ তারা তো এর পরে আর কোনো সরকার দেখেনি, এবং অনেকে যারা ভোট দেয়নি, 11 কোটি মানুষ কাছাকাছি এরকম, তারা কিন্তু এটাই মনে করছে যে এটা এক্সটেনশন অফ দ্য পাস্ট গভর্নমেন্ট। এই গভর্নমেন্ট যদি এটা দেখাতে পারে যে না, আমরা উই আর নট এক্সটেনশন, উই আর সামথিং ডিফারেন্ট এন্ড উই আর বেটার দেন আওয়ামী লীগ, তখনই কিন্তু প্রশ্ন আসবে যে না, আমরা এখন ভালো আছি। তখন এই সুযোগটা ওনারা যদি নিতে পারেন তাহলেই সম্ভব। তবে ওনাদের সামনে অনেক বড় সমস্যা। একটা হলো আগের গভর্নমেন্ট গুলোর ফেইলিওর গুলো বড় ধরনের সমস্যা হয়েছে। এখন যেটা বললাম, অর্থনৈতিক মন্দাদশা চলছে আমাদের আগের থেকেই। এবং আমি বুঝতে পেরেছি, কিন্তু আপনি একটু আপনার পিছনের কথা আসে। আপনি বলছিলেন যে শেখ হাসিনার প্রতি মানুষের সমর্থন বাড়ছে। আপনি আমার মনে হয় দুইটা সেগমেন্ট করেছেন, একটা হচ্ছে আওয়ামী লীগের প্রতি সমর্থন, আর একটা হচ্ছে শেখ হাসিনার প্রতি সমর্থন। আপনি বলছেন অ্যাজ এ লিডার শেখ হাসিনার গ্রহণযোগ্যতা, তার প্রতি সমর্থন মানুষের বেশি বেড়েছে। হ্যাঁ, এটাই মনে করছি। কেননা তখন তো আওয়ামী লীগ সরকার যেটা ছিল, এটা তো শেখ হাসিনাই ছিল একমাত্র, অন্য সবাই তো তেমন কোনো ম্যাটেরিয়াল ছিল না। যাই হোক, এখন ওরকম ধরনের কেউ ওরকম ভাবে গড়ে উঠতে পারেনি, বা উনি উঠতে সেকেন্ড কোনো লিডার গড়ে উঠেনি। এখন যখন বলছে যে আগেই ভালো ছিলাম, তার মানে তারা ইনডাইরেক্টলি, আমার ধারণা, তারা মিন করছে যে শেখ হাসিনাই ভালো ছিল, শেখ হাসিনার সময় ভালো ছিলাম। ফলে শেখ হাসিনার বাইরে নেতৃত্ব আওয়ামী লীগ আর একটা গড়ে উঠবে, রিফাইন্ড কি কি অনেকে কথা হয়, এটা শেখ হাসিনাও চেষ্টা করেছিলেন, বিএনপির একটা প্যারালাল বের করে এটা নতুন বিএনপি কি তৃণমূল বিএনপি অনেক কিছু করেছিলেন। এগুলো কাজ হয় না, এবং আমার মনে হয় যে এটা হবে না, এবারও হবে না। তবে আমি যেটা মনে করেছিলাম যে বিএনপি এগুলোকে সবাইকে রিকনসিলিয়েশনের একটা চেষ্টা করবে। এটা আমি সবসময় জাতীয় ঐক্যর দরকার, যেহেতু আমি যেটা বলছি যে একটা রাজনৈতিক স্থিতিশীলতা দরকার, না হলে আমাদের অর্থনৈতিক এবং সামাজিক যে অস্থিতিশীল পরিস্থিতি, এটা কিন্তু দেশকে একটা বড় ধরনের মানে সংকটের সম্মুখীন, যে কোনো সময় বিশাল একটা ধস নামতে পারে। এটার কারণ হলো ইরানের সঙ্গে যুদ্ধ, এবং ইরানের সঙ্গে যে ইসরায়েল এবং আমেরিকার যে যুদ্ধ, এটা বড় ধরনের একটা বৈশ্বিক সমস্যা, এবং সারা পৃথিবীব্যাপী একটা অর্থনৈতিক মন্দা সৃষ্টি করেছে। এটা একটা বড় ধাক্কা আমাদের দেশে আসবে, এবং আমরা অলরেডি ভানারেবল, আমাদের মধ্যে অনেক অলরেডি অস্থিরতা কাজ করছে, আমরা ভূমিকম্পের মতো হচ্ছে। সেখানে যদি হঠাৎ করে আবার একটা এই ধরনের অনিশ্চয়তা পরিবেশ হয়, তাহলে ভূমিকম্পে আমাদের বিল্ডিং ধসে যাবে না, ভেঙে একেবারে শেষ হয়ে যাবে।
সেই কারণে আমাদেরকে কেয়ারফুল থাকতে হবে। এবং এমনিতে এখন এই যে সরকার, এই যে লোকে বলে আমরা আর মামুরা বা মিলুঝুলু সরকার, হ্যাঁ, তো এর ভবিষ্যৎ কি দেখেন? না, আমি তো বললাম এটাই যে এটার ভবিষ্যৎ তাদের হাতে। মানে 5 বছর তারা কন্টিনিউ করতে পারবে? না, আমি তো ওটাও বললাম যে আমরা চাই পারুক, আমরা চাই করতে পারুক, দেশটাকে ভালো পথে নিয়ে যাক। কিন্তু আমি যেটা বললাম যে 2000 আমার জানা মতে স্বাধীনতার পর থেকে এ পর্যন্ত আমাদের দেশে একতরফা নির্বাচনে যারা যেটাই হয়েছে সেটা কখনোই ফুল টার্ম কন্টিনিউ করতে পারেনি। শুধু 2014টা পেরেছে, একটা পেরেছে, আর কোনোটাই ফুল টার্ম পূর্ণ করতে পারেনি। এবং সেখানে বেশিরভাগ সময় মানে পতনটা হয়েছে অনেক সময় খারাপ ভাবে পতন হয়েছে। যেমন শেখ হাসিনার পতন, এটা ভায়োলেন্টলি হয়েছে। যত বাধা দেওয়া যায় এগুলোতে স্বাভাবিকত্ব নষ্ট করা হয়, যত ধরনের অপারেশন করা হয়, জোর করে চাপিয়ে দেওয়ার চেষ্টা করা হয়, তত মানুষের মধ্যে ওই সহিংসতা বেড়ে ওঠে আর কি। তো কাজেই এই ধরনের সরকারকে আমি যেটা বারংবার বলছি, আমার আর্টিকেলে লিখেছি, আমার বইয়ের মধ্যে লিখেছি, সেখানে বলছিলাম যে এখন যেটার জন্য এই নির্বাচনটা করা হলো, সেই নির্বাচনে যে রাজনৈতিক স্থিতিশীলতা সবচেয়ে বড় জিনিস, এটা কিন্তু রিস্ক হয়ে গেল দুটো কারণে। একটা হলো ইনক্লুসিভ নির্বাচন হলো না, পার্টিসিপেটরি হলো না, আর খুব অল্প সংখ্যক মানুষ নির্বাচনে যোগদান করলো। কাজে জনগণের সঙ্গে যে সম্পূর্ণ সিস্টেমটা জনগণের একেবারে পিছনে দাঁড়িয়ে আছে, এটা কিন্তু বলা যাচ্ছে না। এটা আগে আমি বুঝতে পারিনি, ক্যালকুলেশন করার পরে আমার ধারণা হয়েছে যে ব্যাপক সংখ্যক মানুষ এখন মনে করছে এটাই, যে এটা হয়তো এক্সটেনশন অফ ইউনিস গভর্নমেন্ট। অনেকে মনে করছে ইউনিস সাহেব আবার কোনো না কোনো পর্যায়ে ফিরে আসবে কিনা, মানে আশঙ্কা করছে আর কি, যদিও এগুলো সম্ভব নয়। তো এই কারণেই মানুষের মধ্যে এই আশঙ্কাটা দূর করা ছিল আমাদের বর্তমান সরকারের প্রধান দায়িত্ব। কিন্তু আওয়ামী লীগকে ব্যান করে এবং বিভিন্ন পন্থায় কিছু কিছু ক্ষেত্রে এখনো কিছুটা দমন নিপীড়নের কাজ চলছে বা দেখা যাচ্ছে, যতটুকু দেখা যাচ্ছে সেটাই কিন্তু মানুষের মধ্যে একটা আতঙ্কের ভাব আছে। এবং এটা আমি মনে করি ভবিষ্যতের সরকার এর দিকে খেয়াল রাখবে। আপনারা এক ধরনের অঘোষিত ভাবে নিষিদ্ধ হয়ে আছেন, মানে লিগালি আপনাদেরকে নিষিদ্ধ করেনি কিন্তু অঘোষিত ভাবে নিষিদ্ধ। তো এখন কি রাজনৈতিক সরকার যেহেতু আছে, তো রাজনৈতিক কর্মসূচি কি করতে চেষ্টা করছেন, বাধাপ্রাপ্ত হচ্ছেন? না, আমরা একটাই করেছি শুধু, আমরা পথে করিনি, এটা আমরা এই বর্ধিত সভা করেছিলাম একটা হলের ভিতরে, ওটা কোনো বাধা পড়তে হয়নি। সরকার সহায়তা, মানে সরকারি সংস্থাগুলো সহযোগিতা করেছে, আমাদের কোনো বাধা দেয়নি। এখন আমরা রাস্তায় প্রসেশন বেশি করিনি। আমরা আশাবাদী যে এগুলো হবে না, কেননা এখন তো বুঝে গেছে স্ট্রেংথ, তারাও বুঝেছে আর সবাই বুঝেছে। আর এখন তো বিএনপি তো ক্ষমতায় চলে গেছে, তাদের আর আমাদের মেরিয়ে রাখার লাভ কি। আর যারা মারবার জন্য চেষ্টা করছিল তারা কোনো না কোনো ভাবে এখন আর ওইভাবে তাদের পিছনে পুলিশও নাই, ক্ষমতাও নাই, তেমন ভাবে আমাদের পিছনে লাগানোর শক্তিও তাদের নাই, তাদের জনসমর্থন নাই। তো এই যে বাণিজ্য চুক্তি হলো আমেরিকার সঙ্গে, একটা যে সমস্ত কঠোর শর্ত এটার মধ্যে রয়েছে, এবং অকারণে এই যে আপনার বোয়িং কেনা হচ্ছে, ওয়ারাস সরকারের অ্যাকাউন্টে টাকা নাই, সরকার দৈনন্দিন ব্যয়ই মেটাতে পারছে না, সেখানে এইসব বিষয় নিয়ে কি আপনাদের রাজনৈতিক কর্মসূচি করার কোনো মানে প্রক্রিয়া, মানে পরিকল্পনা আছে কিনা? দেশে এখন যত রকমের অব্যবস্থাপনা, মানুষের নাভিশ্বাস উঠে গেছে, তেল নাই, গ্যাস নাই, বিদ্যুৎ নাই, অকাতরে শিশুরাদের মৃত্যু হচ্ছে, কেউ কোনো রকম প্রতিক্রিয়া করে না। যখন একটি সরকার তার প্রতিপক্ষ না থাকে তখন তারা আনঅ্যাকাউন্টেবল থেকে যায়। তো আপনারা যেহেতু অন্তত 10 থেকে 12% মানুষকে প্রতিনিধিত্ব করেন, আপনারা কি এমন কোন কর্মসূচি, এমন কোন পরিকল্পনা নিয়েছেন যাতে অন্তত মানুষকে রিপ্রেজেন্ট করেন? মানুষের এই যে এখন দুরবস্থা, এই দুরবস্থার মধ্যে তাদের কণ্ঠ প্রতিধ্বনিত করা কোনো রাজনৈতিক ব্যবস্থাই তো দেশে নাই। না, ব্যবস্থা নেই তা নয়, করলে করা যাবে। তবে আমি মনে করি যে এই মুহূর্তে সরকারকে ব্যতিব্যস্ত করা ঠিক না। ওনাদেরকে সময় দিতে হবে, ওনাদেরকে সমস্যাগুলোকে অনুধাবন করার বা ওনাকে বোঝার বা এটা গুছিয়ে ওঠার একটা সময় দিতে হবে। কত সময়? হানিমুন পিরিয়ড বলা হয় 3 মাস। সেটা আমি বলতে পারবো না, অবস্থা বুঝে ব্যবস্থা। আপনারা অ্যাজ এ রাজনৈতিক দল হিসেবে এই আপনাদের এই উদ্বেগগুলো তো অন্তত জানাতে পারেন, তাদেরকে সময় দেন নিঃসন্দেহে। না, উদ্বেগ সব ব্যাপারে এইভাবে, ওরা সবকিছুর জন্য দায়ী নয়। এগ্রিমেন্টটা ওনারা করেননি, আর এগ্রিমেন্টটা ওনার নতুন সরকার এসে ঝট করে বাতিল করে এগ্রিমেন্টটা ওনারা করেননি। আপনার তো মনে আছে যে খলিলুর রহমান তিনি নিজে বলেছিলেন বিএনপি এবং জামায়াতের সম্মতি নিয়েই এই এগ্রিমেন্টটা ইউনূসের সরকার করেছে। তো তাদেরকে আপনি খালাস করে কেন দেন? না, আমি খালাস করে দিচ্ছি এই জন্য যে আমার মনে হয় ইটস টু আর্লি টু ক্রিটিসাইজ স্ট্রংলি। মানে কতগুলো জিনিস এখন কথার কথা বলছি, এটা আমি যেহেতু দেশের অনেক
ইম্পর্টেন্ট পজিশনে ছিলাম, দীর্ঘদিন 5 বছর মন্ত্রী ছিলাম, মানে বলতে গেলে দেশ চালিয়েছি আমি। যেমন তেলের ব্যাপারেও আমি দীর্ঘদিন চাকরি করেছি ওখানে। আমি পুরা বাংলাদেশের সম্পূর্ণ পেট্রোলিয়াম প্রোডাক্টস যে ইম্পোর্ট এক্সপোর্ট আপনি বিমানমন্ত্রী ছিলেন। না বিমান না, তার আগে আমি চাকরি করতাম। আমি লাস্ট আচ্ছা। যে চাকরি করছিলাম বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশনের সেকেন্ড ম্যান ছিলাম আমি, প্ল্যানিং অ্যান্ড অপারেশন ডাইরেক্টর। সেখানে আমার কাজই ছিল বাংলাদেশে যত পেট্রোলিয়াম প্রোডাক্টস এবং লুব্রিকেটিং প্রোডাক্টস যতগুলো আসে এবং যত প্রসেসিং হয় এবং এক্সপোর্ট হয় এবং তাদের প্রাইসিং সবগুলো আমার হাতে ছিল। তো আমি এগুলো ব্যাপারে জানি, সেই জন্য আমি বলছি যে সরকারকে বুঝতে হবে, জানতে হবে, তারপরে তাদের ব্যাপারে আমরা যদি দরকার হয় ওনাদেরকে সাহায্য করতে হবে। হঠাৎ করে আর বাণিজ্য চুক্তি নিয়ে প্লেন কেনার, আমি বিমান মন্ত্রী ছিলাম, আমি একে স্পষ্ট বলতে পারি এই মুহূর্তে বিমানের হঠাৎ করে নতুন প্লেন কেনার দরকারও হবে না, ওরা কিনবেন না, কিনতে পারবেন না, টাকা দিতে পারবেন না। এবং বিমানের জন্য আমরা যে তখন আমি লাস্ট যে প্লেনগুলো কেনা হয়েছিল যেগুলো এখন ওরা মানে বাতিল হয়ে নতুন আসছে, আমি এই প্লেনগুলো পারচেস করেছিলাম, আমার এগ্রিমেন্ট আমি করেছি সবকিছু আমি। এটা কিন্তু অনেক জটিল ব্যাপার। তখন আমরা কিয়োটা একটা কনভেনশনে সাইন করেছিলাম, তার মানে হলো যদি পয়সা না দিতে পারি পৃথিবীর যে কোনো এয়ারপোর্টে যদি প্লেনটা থাকে ওরা প্লেনটা নিয়ে চলে যাবে। বোয়িং একে এইভাবে চুক্তি করার একটা ছিল। আর একটা চুক্তি ছিল যে আমরা সভরেন গ্যারান্টি দিয়েছি, মানে এটা আমরা দিতে বাধ্য থাকবো, গভর্নমেন্ট, আমরা গভর্নমেন্ট না, স্টেট উইল বি। সো এগুলো এবং সেই ধরনের পরিস্থিতি হলেই শুধু ওরা প্লেনটাকে ডেলিভারি দিবে। যে আমরা চাইলেই যে ওরা দিবে তাও নয়, ওদেরকে ওই গ্যারান্টি গুলো দিতে হবে, টাকা পয়সার ব্যবস্থা দিতে হবে, দেখাতে হবে যে ব্যাংক থেকে আমরা লোন করেছিলাম, বিভিন্ন বিদেশি ব্যাংক থেকে, সেই ব্যাংকের গুলো লোন গুলো আবার শোধ করতে পারবো ওই ব্যাংকটা দেখি তারপরে দেয়। এটা প্লেন আমার মনে হয় না যে ওনারা, তবে বোয়িং কেনার ব্যাপারে আমার মনে হয় এটা ঠিক আছে, কেননা একটা ফ্লিট চেঞ্জ করতে গেলে অনেক ধরনের নতুন সমস্যা দেখা যায়, পাইলটকে নতুন ভাবে ট্রেনিং দিতে হয়, ইনস্টলেশন ক্যাপাসিটি, অনেক ধরনের মেইনটেনেন্স ক্যাপাসিটি। তাই বলে $3.7 বিলিয়ন দিয়ে 14টা বোয়িং, ওয়ারাস সরকার। আমি বললাম যে এটা ওনারা এই মুহূর্তে কিনতে পারবে না, কেনার যে প্রসিডিওর বা আজকে দেখলাম আইএমএফ, তারপর জাপান, আরো কারা কারা সরকারকে কত টাকা দেওয়ার জন্য রাজি হয়েছে। না না, যারা টাকা দিক যাই দেয়, এগুলো টাকা দিবে বাজেট সাপোর্টের জন্য। এগুলো এগুলো আমার ধারণা বোয়িং প্লেন ওনারা এখন কিনবেন না, কিনতে পারবেন না। ওটা বোয়িং ও শর্ট করে এই প্লেন এভাবে বিক্রিও করবে না, তাদেরকে ফাইন্যান্স, তাদের টাকা পয়সা পাওয়ার নিশ্চয়তা থাকতে হবে, এত সহজ ব্যাপার নয়। এটা কিছুটা প্রচারণা হয়েছে বেশি, ওনারা দেখিয়েছেন যে আমরা কিনবো, কাজে আমাদেরকে এই আমাদের সঙ্গে যেটা ইমব্যালেন্স সেটা তাদের জন্য সুবিধা দেওয়া হোক। এগুলো হঠাৎ করে আমি ক্রিটিসাইজ করতে চাই না, ভিতরে কিছু সম্পূর্ণ না বুঝে, এবং সরকারকে সময় দিতে হবে। অন্যান্য নতুন এসছে অনেকে, আগে কোনোদিন মন্ত্রী ছিলেন না, ওনারা এইসব বুঝেন না, কাজে ওনাদেরকে একটু সময় দিতে হবে বোঝার জন্য। এগুলো নিয়ে হঠাৎ করে লাভ দিয়ে পড়া ঠিক না। আর হামের ব্যাপারটা যেটা হচ্ছে, আওয়ামী লীগের ভবিষ্যৎ কি দেখছেন? আমি তো খুব ভালো দেখছি, এটা আমি আগে বুঝতে পারিনি। এবার ইলেকশনের পরে এইসব মানে মানুষের রিয়াকশন দেখে, ইলেকশনের টার্ন আউট দেখে আমার কাছে মনে হলো যে আওয়ামী লীগের ভবিষ্যৎ অনেক ভালো। আওয়ামী লীগের লোকেরা এটা জানে না, আওয়ামী লীগের লোকেরা ভয় পাচ্ছে বেশি। আসলে সাধারণ মানুষ কিন্তু, আমি বললাম না, যদি 2 crore মানুষ ভোট দিয়ে থাকে 15%, তার মানে 85% মানুষ ভোট দেয় নাই। তাদের মধ্যে একটা বড় অঙ্কের মানুষ আওয়ামী লীগের সমর্থন করবে জন্য ভোট দেয়নি, আওয়ামী লীগ না আসেন এই জন্য ভোট দেয়নি, তার ডিফারেন্ট একটা ফ্লেভার চাচ্ছিল, সেটা তারা পাচ্ছিল না। কাজে আওয়ামী লীগের জনসমর্থনের অভাব নাই। ওনাদের যেটা হয় সেটা হলো যে ক্ষমতা থেকে ক্ষমতার অপব্যবহার করলে, পেটে মানে চর্বি হয়ে গেলে, আরাম আসে থাকলে মানুষের সংগ্রাম করতে ভয় করে। বুভুক্ষ মানুষরা অনেক সংগ্রামী হয়, তো ওরা যখন বুভুক্ষ হবে তখন হয়তো সংগ্রামী হবে। অত কিন্তু মানুষের পরিবর্তন একটা চাচ্ছে অন্যরকম। যদি বিএনপি সেটা দিতে পারে ভালো, না হলে ওই কথাটাই থাকবে যে আগেই ভালো ছিলাম, ওই আগেই কথা ভালো ছিলাম কথাটা শেখ হাসিনার ক্রেডিটে যাবে। যতক্ষণ পর্যন্ত মানুষ ওটা থেকে পরিবর্তন না হবে যে না এখন ভালো আছি, ততক্ষণ পর্যন্ত আওয়ামী লীগের খুব ভালো ভবিষ্যৎ আছে আমি মনে করি। জি, জনাব জি এম কাদের, আপনাকে অনেক ধন্যবাদ জানাচ্ছি আমার সঙ্গে আজকে যুক্ত হওয়ার জন্য। অনেক দিন পরে কিন্তু আপনি আমার অনুষ্ঠানে এলেন, সম্ভবত প্রায় 1.5 বছর পর, 24 আগস্টের পরে একবার এসেছিলেন, তারপরে এতদিন। আমার খুব জানতে ইচ্ছা করে, কোনো রাজনৈতিক চাপ থাকে, আপনি শুধু আমাকে বলেন সময় হয়নি সময় হয়নি, এখন কি কিছুটা চাপ মুক্ত বোধ করছেন? না, চাপ সবসময় ছিল। আমাদের সবচেয়ে বড় চাপ ছিল যে আমাদের দলের মধ্যে থেকে ওই একটা প্যারালাল গ্রুপ তৈরি করা, এটাই আমাদের পার্টিকে কোনো সময় স্বাধীনভাবে কাজ করতে দিত না। এই চাপটাই আমার কাছে খারাপ মনে হতো। অন্য চাপ, জেলে দিবে, ফাঁসি দিবে, এটা আমি কোনো সময় চাপ মনে করতাম না। রাজনীতি করি, জনগণের কাজ করি, সেখানে আমাকে ত্যাগ স্বীকার করার জন্য প্রস্তুত থাকতে হবে। কিন্তু পিছন থেকে আমার লোকেরা যদি আমাকে ছুরি মারতে চায়, এটা খুবই অস্বস্তিকর একটা পরিস্থিতি।
তো এটার থেকে উদ্ধার পাওয়ার জন্য আমরা চেষ্টা করছি। এখন আমি জানি না, এখন আবার ইলেকশন কমিশনের বিরুদ্ধে আমি বলছি, এখন আবার দেখা গেল তাদেরকে নির্বাচনে আপনার জাতীয় পার্টি এতগুলো অংশ, এই যে ধরেন জাতীয় পার্টি কাদের, জাতীয় পার্টি কি পার্থ, জাতীয় পার্টি আরো অনেকগুলো ভাগ, মঞ্জু, তো আপনারা কি জাতীয় পার্টি ঐক্যবদ্ধ? মাঝখানে হওয়ার একটা চেষ্টা শুনেছিলাম। না না না, এটা কোনোটাই কোনো কিছু জাতীয় পার্টি না। জাতীয় পার্টি মেইনটা হলো আমাদের জাতীয় পার্টি। এবং এখান থেকেই সমস্যা করছে যে আমাদের যেটা থাকে, আনোয়ার মঞ্জু চলে গেছেন, ওনার কোনো দল তেমন নাই উনি আর কি। আর পার্থর আব্বা যেটা ছিলেন আমাদের নাজিউর রহমান সাহেব, উনি যখন একবার ভাগ করে চলে গেলেন বিএনপির সঙ্গে, তখন থেকে পার্থদের দল এখনো কেমন কিছু নেই। এবার তো তারা বিএনপির ভোটে আমার মনে হয় তাদের ব্যাপারটা আমি জানি না, তবে জনসমর্থন পুষ্ট এরকম বলা কোনো মুশকিল। যেরকম ইলেকশন হয়েছে তাতে এগুলো অনেক। আর আমাদের দলের এখন মেইন ফ্লোর যেটা, মানে 99% আমার সঙ্গে আছে। আমরা আমি বুঝতে পারছি আপনি ছাড়া জাতীয় পার্টি তো লাঙ্গল নিয়ে আপনি শেষ পর্যন্ত পেলেন, কিন্তু আরেকটা জিনিস, রওশন এরশাদ কেমন আছেন? না, উনি এখন বেশ অসুস্থ বলেই জানি। উনি এখন মানে বাসায় থাকেন, কোনোখানে মুখ করতে পারেন না। ওনার শারীরিক অসুস্থতা আছে, বয়স হয়ে গেছে অনেক। উনি রওশন এরশাদ জীবনে একটি সাক্ষাৎকার দিয়েছিলেন এবং আমাকে আমরা জানি বাংলাদেশের রাজনীতিকে যদি আমরা মূলত দুটি ধারায় ভাগ করি, 2001 সাল থেকে যখন জোটবদ্ধ নির্বাচন শুরু হয় তখন থেকে আমরা দেখেছি আওয়ামী লীগ এবং জাতীয় পার্টি মূলত দুটি একজোট, মহাজোট তাদেরকে আমরা দেখেছি, এবং অন্যান্য দলও আছে, কিন্তু জাতীয় পার্টি এবং আওয়ামী লীগ মিলে একটা বড় জোট, এবং জামায়াত এবং বিএনপি মিলে অন্য আর একটা জোট। এই যে জোটবদ্ধ রাজনীতিতে যুক্ত হওয়ার মূল কারণটি হচ্ছে ভোটের হিসেবে দেখা যায় যে রংপুর বা উত্তরাঞ্চল জাতীয় পার্টির একটা বড় ঘাঁটি। হোসেন মোহাম্মদ এরশাদ বেঁচে থাকতে তিনি বরাবরই সেখান থেকে নির্বাচিত হয়েছেন, একাধিক আসনে তিনি নির্বাচিত হয়েছেন, আপনি নিজেও সেখান থেকে নির্বাচিত হয়েছেন, কিন্তু তাদের ভোট সারা দেশে ধরেন 10 থেকে 12% আপনার দলের, যদি আমি ভুল বলে না থাকি। অন্যদিকে জামাতের ভোট হচ্ছে গিয়ে 3 থেকে 5%। এইবার নাকি তাদের ভোট বেড়েছে, যদিও এইবার নির্বাচনটি অত্যন্ত বিতর্কিত, সেই প্রসঙ্গে এখন নাই বা গেলাম। কিন্তু আপনাদের এরকম একটি বড়, মানে 10 থেকে 12% ভোট ব্যাংক, এটি তো ছোটখাটো ব্যাপার নয়। তারপরও আপনাদেরকে এইবার নির্বাচনে একেবারে জিরো করে দেওয়া হলো, শূন্য, একটি আসনও আপনারা সংসদে পেলেন না। এর কারণটি কি? আপনাদেরকে কারা কেন ভ্যানিশ করে দিতে চায়? প্রথমে একটা ভুল সংশোধন করে দিই। আমরা 2001 সালে কিন্তু আমরা আওয়ামী লীগের সঙ্গে ছিলাম না। 2001 সালে যে নির্বাচন হয়, বা তার আগে 96 সালে যে নির্বাচন, বা 91 সালে, এগুলো সব আমরা এককভাবে করেছি। আর 2008 সালে এসে ওই যখন একটা 111-এর পরে যেটা হলো আর কি, 7th পার্লামেন্ট, 9th পার্লামেন্ট, তখন আমরা মহাজোট করেছিলাম। তো তারপর থেকে আমরা সবসময় জোটবদ্ধ মানে ছিলাম, বা এরকম ধরনের কথা না। কতক সময় মহাজোট ছিল, কতক সময় আমরা আলাদাভাবে আন্ডারস্ট্যান্ডিং। আমার যতটুকু মনে আছে 96 নির্বাচনে জাতীয় পার্টি মন্ত্রিত্ব পেয়েছে, আনোয়ার হোসেন মঞ্জু মন্ত্রিত্ব পেয়েছিলেন জাতীয় পার্টি থেকে, রাইট? ওটা হলো জাতীয় পার্টি থেকে, ওখান থেকে শুরু হয়েছিল আর কি। আমাদের যেটা সমস্যাটা, আমাদের দলের সমস্যা যেটা হয়েছে, সেটা হলো 90-এর পর থেকেই যারা ছিলেন সকলেই, যারা ক্ষমতা এসছেন বা ক্ষমতার বাইরে অন্যান্য রাজনৈতিক দল, এগুলো সবাই মিলে আমাদের দলটাকে ধ্বংস করার জন্য খুবই চেষ্টা করেছে। ওই মানে শক্তি হলো শত্রু সৃষ্টির একটা, শক্তির কি শত্রু সৃষ্টি করে আর কি, শক্তির লক্ষণ হলো শত্রুর সৃষ্টি আর কি। শক্তিশালী ছিলেন এরশাদ সাহেবের, যথেষ্ট জনপ্রিয়তা ছিল। 1990 সালে উনি যখন ক্ষমতা হস্তান্তর করে চলে গেলেন, যদিও ওনাকে একেবারে অতীত স্বৈরাচার বলে বলা হয়েছে, কিন্তু তারপরেও দেখা গেল যে উনি সেই নির্বাচনেও উনি নিজেই ব্যাপকভাবে জনপ্রিয় ছিলেন, জাতীয় পার্টি যথেষ্ট ভোট পেয়েছিল, এবং একেবারেই কোনোরকম সুযোগ সুবিধা ছাড়াই বড় ধরনের একটা মানে একটা এমন হতে পারতো যে ওনার জাতীয় পার্টি আবার ক্ষমতায় চলে আসতে পারে। যাই হোক, মোটামুটি সেকেন্ড পজিশনে প্রচুর মানুষ ছিল। এইবার কি হলো? এইবার নির্বাচনে কেন একটি আসনও পেলেন না? না, ওইটার কাছে আমি আসছি। কাজেই পরবর্তীতে যেটা হচ্ছে, 90-এর পর থেকে, 91-এর পর থেকে যেগুলো, যেই সরকারি এসছে, একবার বিএনপির স্ট্র্যাটেজি ছিল মোটামুটি জাতীয় পার্টিকে
সত্য হিসেবে নিধন করার জন্য বল প্রয়োগ, আমাদের মিটিং মিছিল করতে দেওয়া হবে না, মামলা দেওয়া হবে, নানানভাবে আমাদের নেতাকে জেলখানায় রাখা হলো, তাদের অনেক ধরনের মামলার জেলখানার থেকে তাকে কিছুতেই জামিন দেওয়া হবে না, একটার পর একটা মামলা দেওয়া হলো, অনেক নেতা কর্মীকে জেলে দেওয়া হলো, 144 ধারা জারি করা হলো, আমাদের পার্টি অফিস সিল করে দেওয়া হলো, পার্টির মিটিং মিছিলে গিয়ে বারে বারে হামলা করা হলো। এটা ছিল এক ধরনের। আর তারপরে যেটা আওয়ামী লীগ যখন আসলো 96-এ এসে, তখন তারা আবার একটা নতুন স্ট্র্যাটেজি নিল। সেটা হলো তাদের আমাদের দলের ভিতরে একটা কিছু শ্রেণীকে সুযোগ সুবিধা দিয়ে একটা আলাদা ভাগ করে একটা দলের মধ্যে একটা ঐক্যের মধ্যে একটা অসুবিধার সৃষ্টি করে, মানে ঐক্যবদ্ধ দল হিসেবে তখন আমরা কোনো ডিসিশন নিতে পারছিলাম না। এটি দলের জন্য একটা বড় ধরনের সংঘাত, মানে সমস্যা দেখা দিল। এক ধরনের একটা হলো বল প্রয়োগে ধ্বংস করা, একটা দেশের দলের মধ্যে ভাগ সৃষ্টি করে তারপর এটা এই দলটাকে নষ্ট করা। এই প্রক্রিয়া চলছিলই দীর্ঘদিন পর্যন্ত। আমরা অনেক সময় দেখা গেছে যে 2008 সালের নির্বাচনটা মোটামুটি আমরা সাধারণভাবেই গেছিলাম। তারপর থেকে আবার আওয়ামী লীগ যখনই ক্ষমতা আসলো 2014 থেকে আবার ওনার একটা প্যারালাল শুরু করে সবসময় আমাদের একজনকে একটা দল রাখা হতো যারা সরাসরি সরকারের সঙ্গে লিয়াজো করে তারা থাকতেন, এবং এটাকে ওনারা শেষ পর্যন্ত 2000 সেই একই ধরনের মানে যারা ছিলেন তারা আবার ওই আমাদের লাস্ট 2026-এর নির্বাচনের আগেও তারা আবার তৎকালীন সময় যারা অন্তর্বর্তীকালীন সরকার তাদের সঙ্গে একটা লিপ্ততা করে আমাদেরকে আবার একটা পার্টির মধ্যে ডিভিশন তৈরি করে একটা সমস্যা সৃষ্টি করেছিলেন। যাই হোক, সেটা নিয়ে আমরা কিছুটা ব্যতিব্যস্ত ছিলাম। আর আমরা যখন সত্যি কথা বলতে শুরু করলাম, যখন বললাম যে আমাদের শেখ হাসিনা সরকারের সময় আমরা কিন্তু আন্দোলনে সরাসরি অংশগ্রহণ করেছিলাম, জাতীয় পার্টি একমাত্র দল একেবারে সরাসরি খোলাখুলি ভাবে সমর্থন দিয়েছিল, যেহেতু বৈষম্য বিরোধী ছাত্ররা বলছিল কোনো রাজনৈতিক দলের সাপোর্ট আমরা চাই না, তবে জনগণ হিসেবে আমাদের লোক ছিল, আর রাজনৈতিক ছাত্র সংগঠনগুলো আমাদের কাজ করেছে সর্বাত্মকভাবে, সব জায়গায় আমাদের লোক ছিল। রংপুরটা একটা ভিজিবল হয়েছে, যেহেতু রংপুরে আমাদের সাংগঠনিক শক্তি অনেক ভালো। তো সেখানে আমাদের 2 জন মানুষ মারা গেছেন, উনি শহীদ হয়েছে। আমাদের 4 জনকে অ্যারেস্ট করে অত্যাচার করা হয়েছে রীতিমতো, এবং তারা দীর্ঘদিন জেলে ছিল ওই সময়টায়। ওই যে সময়টা আন্দোলন চলছে প্রথমের দিকে কিছুদিনের মধ্যে তারা অ্যারেস্ট হয়ে প্রায় সবসময় জেলে ছিল, পরে আন্দোলন সাকসেস হওয়ার পরে ছাড়া পেয়েছে। আরো প্রায় 100টা মামলা দেওয়া ছিল, 20-30 জনের মতো লোক পালিয়েছিল, অনেক ধরনের। আপনার বাড়িতে তো হামলা হয়েছে, আমরা সেগুলো দেখেছি, কিন্তু আমার প্রশ্নটি হচ্ছে না, আমি ওইটাই আসছি, কতগুলো একটু বলে দিলে তাহলে সুবিধা হয়। তো এখন ব্যাপারটা হলো যে তখন আমরা যখন আসলাম আন্দোলনের 2 মাস, ওই 5ই আগস্টের পরে সেপ্টেম্বর অক্টোবরের 7 তারিখ বা কিছু 2 মাস পরে পরেই হঠাৎ করে 2 জন সমন্বয়ক বলে বসলেন যে আমরা নাকি দোষর এবং আমাদের রাজনীতি করার অধিকার নেই। ইতিপূর্বে আবার আমাদের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান বলেছিলেন যে যারা একটা মেটিকুলাসলি ডিজাইন হয়েছে, এটা জনগণের আন্দোলন বড় কথা নয়, এরা ডিজাইন করে কিছু এরাই সমস্ত আন্দোলনটা করেছে, এদের মধ্যে যারা জড়িত ছিল, এবং এরাই যেহেতু এদের কারণেই আন্দোলনটা সফল হয়েছে, এবং সরকার হলো, উনি নিজে বলেছিলেন যে এরা আমার সেই হিসেবে এরা আমার নিয়োগদাতা এবং আমার অভিভাবক, কাজে আমি তাদের সেইভাবেই দেখবো। তা ওনার ওই সমন্বয়করা তখন কোনো ক্ষমতা না থাকার পরেও ওনারা মন্ত্রী টন্ত্রীদের উপরে খবরদারি করতেন, একটা প্যারালাল গভর্নমেন্ট চালু করা হয়েছে। তো আমরা তারপরে মনে করছি অফিসিয়ালি এটা বলা হয়নি, এটা নিয়ে আমরা অতটুকু মাথা ঘামাচ্ছিলাম না, কারণ 1-2 দিন পরে দেখা গেল ওই ওনার একেবারে একজন ওই সমন্বয়কদের মধ্যে যে মাস্টার মাইন্ড, উনি হঠাৎ ডিক্লেয়ার করলেন যে না, এরা হলো দোষর, এদেরকে আর রাজনীতি করতে দেওয়া হবে না। হঠাৎ করে করার পর থেকে শুরু হয়ে গেল যে আমাদেরকে একটু অফিসিয়ালি কোনোখানে মিটিং মিছিল কিছু করতে দেওয়া হবে না, তার মধ্যে আমাদের পার্টি অফিসে হামলা, আমাদের বিভিন্ন জায়গায় আমাদের বাড়ি ঘরে হামলা, এটা শুরু হয়ে গেল। আমরা যেখানে যাই সেখানে মব সৃষ্টি করার চেষ্টা করা হলো, এবং পুলিশ দিয়ে পর্যন্ত আমাদের কোনো পারমিশনও দিচ্ছে না। পারমিশন নিয়ে আমরা মিটিং করতে গেলে সেখানেও গিয়ে পুলিশ অনেক সময় আমাদের ভেঙে দিচ্ছে, গুলি করেছে, টিয়ার গ্যাস, রাবার বুলেট দিয়ে আমাদের মানুষকে আহত করেছে। তো এমন একটা পরিবেশ সৃষ্টি করা হলো। সৃষ্টি করার সময় আমরা মনে করলাম যে আওয়ামী লীগকে তো বাদই দিয়েছে, এখন আমাদেরকেও রাজনীতি করতে দিচ্ছে না তারা। তো তারপরেও আমরা মোটামুটি শক্তভাবে, যে আমাদের তো কোনো দোষ নেই, অনেকভাবে আমরা, জনগণও জানে, সবাই জানে যে আমরা আন্দোলনের সঙ্গে ছিলাম, আমাদের অনেক ত্যাগ আছে এর মধ্যে, এবং এগুলো আমরা গোপন ভাবেও করিনি, একেবারে প্রকাশ্যভাবে আমরা রাজপথে ছিলাম। আমাদের লোকজন, আমরা বক্তৃতা বিবৃতি দিয়েছে, টেলিভিশন স্টেটমেন্ট এসছে, পেপার এসছে, সবগুলো দেখে যখন আইনগতভাবে কিছুতেই আমাদের ঠেকাতে পারছে না, তখন তারা ওই আমাদেরকে নির্বাচন করতে দিবে না, বিভিন্ন প্রেশার সৃষ্টি করলো। জামাত এবং এইসব ছাত্রদের দলটল মিলে ইলেকশন কমিশনের বিভিন্নভাবে বাধা সৃষ্টি করলো।
এবং লাস্ট পর্যন্ত দেখা গেল যে আমি যেটা বললাম ডিভিশন করা, আমাদের ওই ডিভিশনটাকে দিয়ে আমার বিরুদ্ধে, আমাদের দলের বিরুদ্ধে মামলা, এবং সেখানে তারা দলের নেতৃত্ব নেওয়ার চেষ্টা, মানে চারপাশ থেকে আমাদেরকে একটা বিশাল ঝামেলায় ফেলে দিল, যে আমরা স্বাভাবিক রাজনৈতিক কর্মকাণ্ড করতে পারছিলাম না। তখন একটা পর্যায়ে তো আমরা মনে করলাম যে নির্বাচন হয়তো আমাদের করতে দেবে না। আমরা ইলেকশন কমিশনে যাচ্ছি, তারা আমাদের সঙ্গে কথা বলছেন না, আমাদের সবার সঙ্গে মত বিনিময় করছেন, আমাদেরকে ডাকছেন না। কিন্তু আমাদেরকে প্রথম থেকেই কোনো ধরনের কোনো সুযোগ সুবিধা, নির্বাচনের জন্য যে সকলে যে সুযোগ সুবিধা দেওয়া হচ্ছে, যেমন মিটিং মিছিল করছে, তারা সবকিছু ফ্রিলি করছেন, তাদেরকে সব রকম সহায়তা দেওয়া হচ্ছে, এমনকি ভিআইপি ট্রিটমেন্ট দেওয়া হচ্ছে, অ্যাজ ইফ তারা বড় বড় যে দুটো জোট হলো, বড় বড় বিএনপি জোট আর আমাদের জামাতের জোট, তাদেরকে রীতিমতো মন্ত্রী মিনিস্টারদের মতো সমস্ত প্রোটোকল দিয়ে, সুযোগ সুবিধা দিয়ে তাদেরকে ব্যবস্থা করা হলো, আমাদের মাঠে নামতেই দেওয়া হলো না। কিন্তু তারপরে যেটা হলো, সেটা হলো আমাদের মানুষজনকে বিভিন্নভাবে, মানে বারে বারে কোনোখানে মিটিং আমরা করতে যাব, সেখানে করতে দিবে না আমাদের, আমরা একেবারে হাত পা বেঁধে পানিতে ছেড়ে দেওয়ার মতো অবস্থা হলো। তো আমরা এক পর্যায়ে মনে করলাম যে হয়তো আমাদেরকে শেষ পর্যন্ত পারমিশন দেওয়া হবে না। সেইভাবে আমরা তারপরে যখন পারমিশন বললো যে না করতে পারবেন, তখন আমরা যখন মাঠে গেলাম, তখন আমাদের কোনো সারা দিক থেকে দেখা গেল আমাদের 3 জন আমাদের নেতা তখন জেলে, যারা জেল থেকেই আমাদের নির্বাচন করলো। আমাদের সকলের নামে অনেক মামলা, যে কোনো জায়গায় গেলে অ্যারেস্ট করতে পারে, আমাদের নেতা কর্মীদের নামে মামলা, তারা যে কোনো জায়গায় দাঁড়াতে গেলে ভয় করে এবং তাদেরকে ভয় দেখানো হয়, পুলিশ থেকে ভয় দেখানো হয়, দলীয় থেকে ভয় দেখানো হয়। তারা বলছে ইতিমধ্যে আমাদের সঙ্গে যারা, ওরা একেবারে মানে হাজার হাজার কোটি টাকা খরচ করছেন এবং তারা বিশাল বিশাল ভাবে মানুষের মধ্যে ঝাঁপিয়ে পড়ছেন, আমাদেরকে সেখানে অবস্থান করতে দেওয়া হচ্ছে না, আমরা স্বাভাবিক রাজনৈতিক কর্মকাণ্ড করতে বাধাগ্রস্ত হচ্ছি। আমাদের নেতা কর্মী 3জন তো জেলখানা থেকে করলো, 2জনকে পরবর্তীকালে উইথড্র করলো, বললো আমাদের নেতারা থাকতে পারছেন না, মাঠ পর্যায়ে তারা ভয় করছেন। আমাদের ঘরে ঘরে গিয়ে আমাদের প্রতিদ্বন্দ্বীরা গিয়ে অনেক সময় অনেক জায়গায়, আমি বুঝলাম যে রাজনীতির মাঠে করে আমাদেরকে নির্বাচনে যখন আমরা করলাম, তখন হঠাৎ করে দেখা গেল যে একেবারে যেটা আমরা কোনোদিন, আমি যখন যে গ্রামে গঞ্জে আমার এলাকাগুলোতে আমি যখন গেছি, আমি নিজে, তখন আমি দেখেছি যে শত শত মানুষ, যে কোনো জায়গায় যাচ্ছি, অনেক দূর থেকে মানুষ দৌড়ে আসছে, আমাকে দেখলে বিভিন্ন জায়গা থেকে এসছে, আমার সঙ্গে হাত মিলাচ্ছে, আমার সঙ্গে অনেক দূর থেকে নাচছে, আঙুল লাঙল বলছে, তারা অনেকে বুকে জড়িয়ে ধরে কেঁদে ফেলছে যে আমরা আপনাকে চাই, আমরা জাতীয় পার্টিকে চাই। তো এই অবস্থানে আমার সাংবাদিক যারা আমার সঙ্গে ছিল, তারা ডিক্লেয়ার করলো যে আপনাকে, আমি বললাম কি অবস্থা দেখো, বলে আপনি তো জিতবেনই, কত ব্যবধানে জিতবেন সেটা হলো কথা, তবে আমি বলে কি বলো, যদি কোনো কিছু মানে আপনি হেরে গেলে ধরে নিব আমরা যে নির্বাচন হয়নি, এটা কারচুপি হয়েছে। কিন্তু দেখা গেল নির্বাচনের পরে আমাকে শুধু হারানো হয়নি, আমাদেরকে জামানত বাজেয়াপ্ত করা হয়েছে, আমাকে শুধু না, আমার আশেপাশে বিশাল অংশ, যেখানে আমরা সবসময় প্রায় জিতে আসি এবং যথেষ্ট সমর্থন আমরা দেখেছি, মিটিং মিছিলে আমাদের এত বাধার মধ্যে মানুষ এসছে, আমাদেরকে ভোট দিতে গেছে এবং তারা ভোট দিয়েছে, অনেকে বলেছে। তো তারপরেও দেখা গেল যে আমাদের সবাইকেই শুধু করা হয়েছে এবং সারা দেশব্যাপী আমাদেরকে একটা মেটিকুলাসলি ডিজাইন করে আমাদেরকে সব জামানত বাজেয়াপ্ত, আর 1%-এর নিচে ভোট করলে নাকি কি একটা আপার হাউস যাওয়া যাবে নাকি, ওটাও করা হয়েছে। তখন আমরা কিছুটা হলো মানে একটু দ্বিধান্বিত হলাম যে ব্যাপারটা কি, আমাদের কি সত্যিকারই আমরা হেরে গেলাম। আমি যখন 2 দিন পরে রংপুর থেকে আমি ঢাকা আসলাম, সারা দেশের অবস্থা দেখলাম, সব এখানে হতাশা। আমাকে তখন একজন আমার খুব ক্লোজ মানুষ, উনি যথেষ্ট দায়িত্বপূর্ণ মানুষ এবং ওনার একেবারে ক্লোজ আত্মীয় ওই ঘটনার সময় রংপুরে ছিলেন এবং উনি একটা বড় দায়িত্বে ছিলেন। উনি ওনার ভাইকে দিয়ে খবর পড়েছে যে আমার কথা বলছে, আমার সঙ্গে পরিচয় ছিল, স্যারকে বলবেন উনি হারেন নেই, ওনাদেরকে হারিয়ে দেওয়া হয়েছে এবং এটা একটা সম্পূর্ণভাবে ডিজাইন করে করা হয়েছে এবং আমরা অনেকেই এটা বিরোধিতা করেছিলাম, যেটা করা ঠিক হচ্ছে না, এরকম করে জাতীয় পার্টিকে শেষ করে দেওয়া। তবে ওনারা বলে আমরা ঠেকাতে পারিনি, এটা মেটিকুলাস ডিজাইনের একটা অংশ হিসাবে আপনাদের সব জায়গায় করা হয়েছে এবং এই ভোটগুলি ওরা কোনো কাউন্টও করেনি, আপনাদের ভোট আলাদা শীট আলাদা সবকিছু করেছে, আর বাকিগুলো ওরা বাকি নির্বাচন, ওটাও কোনো নির্বাচন হয়নি, এটা আমি পরবর্তীকালে আসছি। কাজে আমরা যে হেরে গেলাম, এটা আমরা হারিনি, এটা হারিয়ে দেওয়া হয়েছে এবং এটা যারা এই সঙ্গে জড়িত ছিল তারা বলেছে। পরবর্তীকালে সম্পূর্ণ ভোটের ক্যালকুলেশন দেখে এবং ব্যাপার স্যাপার দেখে আমি কিন্তু একটা ক্যালকুলেশন বের করে এটা প্রকাশ করেছি এবং সারা জায়গায় আমি ডিক্লেয়ার করেছি, নির্বাচন কমিশন সহ, যে নির্বাচনটা কতগুলো লোক ক্যাপাসিটি যেটা বিল্ড আপ করা হয়েছে ভোট নেওয়ার জন্য, মানে ভোটের ক্যাপাসিটিটা হলো বুথ কতগুলো, ভোট কক্ষ, এই কক্ষগুলোর মধ্যে সময় দেওয়া হয়েছে 9 ঘন্টা, মানে 540 মিনিট। এখন 540 মিনিটের মধ্যে যতগুলো বুথ আছে
একটা বুথে যদি অ্যাভারেজ যা হবে সবগুলো বুথ দিয়ে গুণ করলে সেই সংখ্যাটা ভোটের, এবং যে ভোটটা আমাদের টোটাল ভোটার লিস্ট এটা প্রায় 12,77,00,000, মানে প্রায় 15-13 কোটি। সেই জন্য বুথ যেটা করা হয়েছে তার সংখ্যা হলো 2,44,659। এর মধ্যে দেখা গেল তারা যেটা 59.44 ভোট বলেছে, পার্সেন্ট ভোট পড়েছে, সেটাতে ভোট হয় 7,59,00,000 ভোট কাছাকাছি এরকম। সেটা থেকে ভাগ করলে দেখা যায় যে একটা কক্ষের মধ্যে 310টা করে লোককে ভোট দিতে হয় ওই সময়ের মধ্যে। যদি একেবারে একটানা দিয়ে যায়, তো 310টা করে লোককে ভোট দিতে গেলে এক একটা লোকের জন্য সময় পাওয়া যায় 104 সেকেন্ড, 2.5 মিনিট। তখন তো বোঝা গেল যে 2.5 মিনিট করে একটা এখানে ভোট দেওয়া, দুটো করে ভোট দিতে হবে, দুটো ব্যালটে। তারা আসবে, আইডেন্টিফিকেশন চেক করবে, সবকিছু বুঝে শুনে দেখবে, কার্ড দেখবে, ভেরিফাই করবে, তারপরে তাকে একটা ব্যালট পেপার দুটো দিবে, তার হাতে একটা কালির দাগ দিবে, তারপরে তারা যাবে ভিতরে গিয়ে বুঝবে পেপারটা খুলে কোনখানে দিব, কিভাবে দিব করে দুটোতে দিবে, ভাঁজ করবে, আবার বাইরে এসে একটা বক্সে দিবে। তো এটা তো বোঝাই গেল যে এটা সম্ভব নয়। তখন আমি হিসাব করলাম যে কতগুলো ভোট সম্ভব হতে পারে। তখন আমাকে অনেকে বললো যে, আমি বললাম কত করে সময় লেগেছে, কেউ বললো 3 মিনিট সময় লেগেছে, কেউ বললো 4 মিনিট লেগেছে, কেউ বললো 5 মিনিট লেগেছে, একজন দুজন তো আমাকে বললো 8 মিনিটের বেশি লেগেছে আমার। তো যাই হোক, আমি ধরে নিলাম কনজারভেটিভ 3 মিনিট করে হলে ওই এক একটা বুথে 540 মিনিটে হয় 180টা, 3 মিনিট করে হলে এই 180টা ভোট হলে সারাক্ষণ মিলে যদি ভোট দেয় কন্টিনিউয়াসলি, মানে একজন লোক 1 মিনিট অফ করবে না, সারাদিন একেবারে সেই সম্পূর্ণ 9 ঘন্টায় ভোট দিলে ভোট পরে হলো 4,30,00,000, এটা হলো 34%। তো 34, তার আমাকে যেটা বিভিন্ন জায়গায় বলেছে, তার অর্ধেকের বেশি সময় বেশিরভাগ বুথগুলি খালি ছিল। তো আমি ধরলাম তার অর্ধেক, তার মানে ভোট দিয়েছে, তার 2,20,00,000 হয়। আর যদি দেখা যায় 4 মিনিট করে লাগে, তাহলে দেখা যায় 135টা ভোট এক একটা বুথে, সেখানে গিয়ে ভোট দাঁড়ায় গেলো 3,30,00,000 মতো, 3,30,00,000। তার মানে ওটাও যদি অর্ধেক ধরে নিই, তাহলে দেখা গেল প্রায় 1,65,00,000 ভোট পড়ে। তো আমি বললাম 5 মিনিটটা নিলে বাদই দিলাম, 5 মিনিটে 108টা করে ভোট হয়, সেখানে তো অনেক কম আর হয়। তো যদি 3 মিনিট অর্ধেক লোক দিয়েছে, আর 4 মিনিট আর বাকি অর্ধেক লোক 4 মিনিটে দিয়েছে, অর্ধেক করে দুটোকে যোগ করে ভাগ করলাম, তাতে দেখা গেল যে 1,92,00,000 লোক ভোট দিয়েছে এবং 15% লোক ভোট দিতে পারছে, মানে ক্যাপাসিটিটাই কম। আমি এখানে আরেকটা কথা বলি, আমি তো অ্যাকচুয়ালি গতবার 24-এর ভোটটা নিয়ে আর্টিকেল লিখেছিলাম, এটা নিয়ে এই কমপ্লেইনটা করেছিলাম। সেখানে কিন্তু ভোটার সংখ্যা ছিল 12 কোটির কম, 11,96,00,000, কিন্তু তাদের কিন্তু বুথের সংখ্যা ছিল 2,61,00,000। তারপরেও আমি, ওরা যেহেতু 8 ঘন্টা সময় ছিল, তারপরেও 41% বলেছিল আমি এটাও সম্ভব না। 42 ওই সময় আমি এটা চ্যালেঞ্জ করেছিলাম। এটা কিন্তু তার চেয়ে অনেক বেশি গোজামিল। তো সবচেয়ে বড় কথা, তারা যেটা বলেছে যে ভোট পড়েছে 59.44, এই 59.44 হয় 7,59,00,000 ভোট। কিন্তু আমি বললাম যে 2 কোটি লোক ভোট দিতে পারে, ক্যাপাসিটি দিয়ে তো এর চেয়ে বেশি যদি করতে হয় তাহলে সারাদিন রাত 24 ঘন্টা। এটা কোনো নির্বাচন হয়নি না, আমি এটা নিঃসন্দেহে, যে অনেকে তো জানে না, এই সবাই বিদেশিরাও সার্টিফিকেট দিয়ে গেছে, কিন্তু আমি এই কথাটা জনগণের কাছে পৌঁছাতে চাই যে এটা ম্যাথমেটিক্যালি ইট ইজ ইম্পসিবল, কখনোই এটা সম্ভব হবে না যে অতগুলি ভোট দেওয়া। তাহলে 2 কোটি মানুষ, যেখানে সত্যিকার অর্থে 2 কোটির চেয়েও কম মানুষ ভোট দিয়েছে, হয়তো যারা আরো অনেক জায়গায় অনেক কম হতে পারছে, ধরে নিলাম যদি 2 কোটিও নয়, তাহলেও 7.5 কোটি, মানে প্রায় 5.5 কোটি নতুন ব্যালট বানানো হয়েছে। সেই 5.5 কোটি নতুন ব্যালট যদি কোনো 2 কোটি ভোটের মধ্যে বানানো হয়, আর 11 কোটি লোক বা 85% ভোট দিতে যায়নি, এটা তার মানে ভোটের যেটা সংখ্যা দাঁড়িয়েছে এটা খুব অল্প, এবং এই অল্প সংখ্যক লোকের ভোটে এটা নির্বাচিত হয়েছে পার্লামেন্ট এবং সবকিছু গভর্নমেন্ট, এবং তার মধ্যে থেকে এটাকে বাড়ানোর জন্য 5.5 কোটি যেহেতু নতুন ব্যালট করা হয়েছে, তার মানে যে কোনো লোককে ব্যালট তো আর হাওয়াতে বানায়নি, কোনো না কোনো ক্যান্ডিডেটের পক্ষে দেওয়া হয়েছে। তার মানে পুরা নির্বাচনটাকেই তারা যাকে ইচ্ছা পাস করিয়েছে, যাকে ইচ্ছা ফেল করিয়েছে। তো সেই হিসাবে আমাদেরকে তারা আগের থেকেই ফেল করানোর বন্ধ করেছে। এখন যেটা পার্লামেন্ট হচ্ছে, সেখানে আমি এটাই বলতে চাচ্ছিলাম যে নির্বাচনের নামে একটা কি বলে বাছাইকরণ হয়েছে, ইলেকশনের জায়গায় সিলেকশন করা হয়েছে, এবং একেবারে একটা এইটি হলো ছকের মধ্যে 2/3 মেজরিটি পেয়েছে বিএনপি, আর জামাত পেয়েছে বাকি যেটা দিয়েছে 2-4টা, এটা কোনো এটাও সাজিয়ে দেওয়া হচ্ছে, আমাদেরকে বের করে দেওয়া হচ্ছে। টোটালি একটা মানে ইঞ্জিনিয়ার্ড একটা ঘটনা। আমি যেটা বলছি যে জামাতের কথা যেটা তুমি একটু বললে, জামাতের ভোট বেড়েছে, এটা এখনো আমরা শিওর না।
কেননা 13 কোটি লোকের মধ্যে মাত্র 2 কোটি লোক ভোট দিয়েছে, এবং জামাতের লোকেরা তো ভোট দিতে কোনো সময় পিছু পান, তারা যে একেবারে মৃত্যু সজ্জাও থাকে তাও পারলে ভোট দিয়ে আসে, আর তারা ডেডিকেটেড। আমি আপনার প্রশ্নের উত্তরটি পেলাম না, আমি যে প্রশ্নটি করেছিলাম আপনাকে সেই প্রশ্নের উত্তরটি আমি এখনো পেলাম না। আমি জানতে চেয়েছিলাম আপনার কাছে যে এই যে প্রথমে রাজনীতির মাঠ থেকে আপনাদেরকে একদম নিশ্চিহ্ন করে দেয়া, সেটি ব্যর্থ হওয়ার পরে নির্বাচনে আপনাদেরকে একদম পরিকল্পিতভাবে জিরো করে দেয়া, এর পেছনের কারণটি কি? এর নেপথ্যে কি উদ্দেশ্যে আপনাদেরকে এলিমিনেট করার চেষ্টাটি হয়েছে? এটা নিয়ে আমি অনেক চিন্তা করেছি, আমি এটা বলতেছি। তার আগে আমি বললাম যে নির্বাচনে যে বলা হচ্ছে জামাতের ভোট বেড়েছে, সর্বসাকল্যে ভোট দিয়েছে মাত্র 2 কোটি লোক, এর মধ্যে জামাত, এর মধ্যে হেফাজত, যা যা ছিল, বিএনপি, সবাই মিলে। কাজে জামাতের ভোট কত বেড়েছে কিনা এটা কিন্তু আমি শিওর না। তবে 11 কোটি লোক আনডিসাইডেড, এখনো ভোট কাকে দিবে, বা যারা যাকে পছন্দের লোক হয়তো দিতে পারেনি, তারা পায়নি, অথবা তারা কাকে দিবে ঠিক করতে পারেনি, অথবা তারা কোনো পরিবর্তন আসবে এরকম মনে করতে পারেনি। আর সবচেয়ে বড় যেটা কথা, যে আমাদের দেশের, যেটার জন্য এই ইলেকশনটা নিয়ে আমরা সকলেই খুব উদ্গ্রীব ছিলাম, দেশি বিদেশ সবাই, যে একটা রাজনৈতিক স্থিতিশীলতার জন্য একটা নির্বাচিত গভর্নমেন্ট দরকার। কিন্তু নির্বাচনটা যদি এক পেশে নির্বাচন হয়েছে, ওয়ান সাইডেড, এবং নির্বাচনের পার্টিসিপেশন এত কম হয়েছে যে আমি মনে করি এটা সেই কাঙ্ক্ষিত লক্ষ্য, যেটা নির্বাচনের সময় যে নির্বাচন করে একটা নির্বাচিত সরকার এবং তারপরে একটা পলিটিক্যাল স্টেবিলিটি, রাজনৈতিক স্থিতিশীলতা, যেটা অত্যন্ত দরকার এই মুহূর্তে আমাদের। কারণ স্থিতিশীলতা ছাড়া যে অস্থির অবস্থা চলছে আমাদের ইকোনমিক্স, আমাদের অর্থনৈতিক মন্দা, সে অর্থনৈতিক অস্থিরতা, তারপরে সামাজিক অস্থিরতা, বিভিন্ন জায়গায় আইন শৃঙ্খলা নাই, যাকে ইচ্ছা যে মারছে ধরছে, ঘর বাড়ি লুট করছে। তো সব মিলিয়ে যে পরিস্থিতি, এটা উত্তরণ, এবং চাকরি বাকরি সব মানুষ হারাচ্ছে, কোনো ইনভেস্টমেন্ট নাই, কোনো ডেভেলপমেন্ট হচ্ছে না, মানে আমাদের গ্রোথ নেমে গেছে 3.something%, এটা অসম্ভব নিচু একটা গ্রোথ। তো এইভাবে আমাদের দেশের মানুষ, তো গ্রোথ না হলে যেটা হয়, কোনো কাজকর্ম হচ্ছে না, কোনো জবস ক্রিয়েশন হচ্ছে না, এর থেকে উদ্ধার পাওয়া। কিন্তু যেহেতু নির্বাচনটা পার্টিসিপেটরি হয় নাই, ইনক্লুসিভ হয়নি, আর যেহেতু নির্বাচনটা এক পেশে নির্বাচন হয়েছে, অর্ধেক মানুষকে নিয়ে নির্বাচন, বাকি অর্ধেককে নির্বাচন থেকে বের করে দেওয়া হচ্ছে, ফলে এই স্থিতিশীলতা আসবে কিনা আলটিমেটলি এটা আমি শিওর না। তবে কেন করা হয়েছে এটা প্রশ্ন দিচ্ছি, এটা আমি অনেক চিন্তা করেছি, যে হঠাৎ করে আমাদেরকে বাদ দেওয়া হলো কেন। পরে আমার মনে হলো যে আমাদের ডক্টর মোহাম্মদ ইউনূসের একটা শখের দল ছিল, যে ছাত্রদের নিয়ে জেনজি না কি বলে, তরুণদের একটা দল করবে, উনি শক্ত করে দল বানিয়েছেন। এখন এই দলটা যাতে স্ট্যাবলিশ হতে জানে, সেই জন্য উনি খুব চেষ্টা করে এই দলটাকে স্ট্যাবলিশ করে এবারও পাশ করানোর যে মাস্টার প্ল্যান, তার মধ্যে হয়তো ওটাও কাজ করছে, আমার ধারণা যে ওনাদেরকে রাখা হয়েছে। আর তারা মনে করেছে যে, আমি যেটা মনে করেছি আর কি, এখন আমার ধারণা এটা, যে আওয়ামী লীগের ভোটারদেরকে টানা খুব মুশকিল হবে, আওয়ামী লীগ আসলেও থাকবে না, ওরা ডেডিকেটেড অনেক বেশি, বিএনপি তো আসার কোন প্রশ্নই আসে না, আর জামাত তো ওদের নিজস্ব দলই, ফলে একমাত্র আছে এখন জাতীয় পার্টি। এটা যদি কোনো ভেঙে ভেঙে চুরমার করে দিতে পারি, তাহলে এদের ভোট ব্যাংক গুলো আমরা নিতে পারবো। এটা একটা কারণ আছে, আমি বলছি এটা, এই চিন্তাটা করার কারণ হলো, আমাদের যত লোক এখন বিভিন্ন নেতা টেতা বিভিন্ন লেভেলের, ওরা এখন তাদের সাথে যোগাযোগ করছে, বলছে ভাই আপনারা আমাদের সাথে আসেন, আপনাদেরকে টাকা দেবো, নির্বাচন সুযোগ সুবিধা দিব, সামনে আমাদের সঙ্গে কাজ করেন, ইলেকশন হবে, মেয়র ইলেকশন, তারপরে কি বলে উপজেলা ইলেকশন, এগুলোতে আপনাদেরকে আমরা সুযোগ দেবো, টাকা দেবো, পয়সা দেবো। মানে দে আর ট্রাইং টু ক্যাপচার আওয়ার ভোট, মানে আওয়ার পিপল অ্যান্ড আওয়ার ভোট ব্যাংক। তো এইগুলো আসলে সাধারণত কোনো সময় কাজ হয় না, আমারও মনে হয় না যে এদের এই স্ট্র্যাটেজিটা কাজ হবে। তবে এটি একমাত্র কারণ আমার কাছে মনে হয়েছে, এটা আমার ধারণা, যে আমাদেরকে ভেঙে দিয়ে ওই আমাদের ভোট ব্যাংকটা নিয়ে তারা ভাগাভাগি করে একটা দল করে ফেলবে, এবং সেই দলটা আমাদের মতো একটা পজিশনে চলে আসবে, সেকেন্ড বা থার্ড পজিশন চলে আসবে। মানে ফার্স্ট তো তারা বাদই দিয়েছে, কাজে সেকেন্ড থার্ড পজিশনে চলে আসবে। ওদের জামাত আর ওরা কিন্তু একই দল, এবং এখন পর্যন্ত তাদের ভোট ব্যাংক, আমার ব্যক্তিগত ধারণা, এটাকে আমি তো কি মনে করবো আমি জানি না, তাদের কোনো ভোট ব্যাংকই নাই, তাদের এই জামাত ছাড়া তাদের কোনো অস্তিত্বই তাদের নেই। আমি এনসিপির কথা বলছি, ছাত্রদের দল, এটা কোনো অস্তিত্ব নাই, এটা কোনো ভোট ব্যাংকও নেই। এবং তাদের সবচেয়ে যেটা বড় ভুল, সেটা হলো মানুষের আস্থা যে কারণে হয়েছিল, যে তারা নির্লোভ, তারা কোনো অন্যান্য রাজনৈতিক দল বা ব্যক্তিত্বের মতো তারা টাকা পয়সা পদ পদবি নিয়ে ব্যবসা বাণিজ্য নিয়ে থাকবে না, এরা জনগণের জন্য কাজ করতে আসছে, ওদের সঙ্গে আমরা থাকবো। কিন্তু এখন সেটা ওরা মনে করে না, তারা যথেষ্ট পরিমাণে তাদের অনেক ক্ষেত্রেই দুর্নীতির সঙ্গে জড়িত হওয়ার খবর পাওয়া গেছে, অনেক ক্ষেত্রেই তারা পদ পদবির জন্য বা তারা এই পার্লামেন্টে আসার জন্য অনেক কিছু করেছেন। কাজে এগুলো মানুষ এখন ওই জন্য সেই আস্থাটা তাদের উপর নেই। আর যে তরুণ সমাজকে নিয়ে তারা একতাবদ্ধ হয়েছিল না, তরুণরা একতাবদ্ধ একটা জোট হয়েছিল, তরুণরা হতাশ হয়ে গেছে। কারণ আমাদের দেশকে, পৃথিবীর বিভিন্ন দেশেই ভোগের বিষয়ে কিন্তু মানুষের মধ্যে খুব তাড়াতাড়ি দ্বন্দ্ব সৃষ্টি হয়।
ত্যাগের সময় দ্বন্দ্ব কম থাকে। তো তখন ছিল ত্যাগের জন্য আন্দোলন, এখন ভোগের জন্য যেটা হয়েছে, এখন বেশিরভাগ তরুণ সমাজ তাদের সঙ্গে নেই। ফলে এখন আমাদের পিছনে লাগার এটি একমাত্র কারণ আমার কাছে মনে হয়েছে, যে আমাদেরকে ধ্বংস করে আমাদের ভোট ব্যাংকটা তারা নিবে এবং আমাদের নেতা টেতাদেরকে যাকে যাকে পারে তাকে থেকে নিয়ে তারা দল সমৃদ্ধ করবে, মানে জাতীয় পার্টি এনে ডিফারেন্ট নেম আসবে আর কি, তাদের নামে আসবে এবং তারা নেতৃত্ব দেবে, সেখানে আমরা থাকবো না, আমাদের মতো লোককে বাদ দিবে। এটা ছাড়া আমি আর কোনো অন্য এক্সকিউজ আমি কোনো কিছু খুঁজে পাইনি, যে আমরা যেহেতু তারা জানে, ডকুমেন্টারি এভিডেন্স আছে যে আমরা সরাসরি তাদের সঙ্গে তাদের ফেভারে কাজ করেছি, তারা না জানার কোনো কারণ নেই। আর আমরা কোনো সময় আওয়ামী লীগের দোষর ছিলাম না, আমি তো কোনো সময় ছিলাম না। আমি বললাম না, আমাদের একটা গ্রুপকে নিয়ে আমাদের তৎকালীন সময় শেখ হাসিনা দলটাকে একটা বিভক্তি করে, একটা ব্ল্যাকমেইল করে একটা প্রেশার গ্রুপ সৃষ্টি করতো, এটা একটা স্ট্র্যাটেজি ছিল না, এটা খুব কার্যকর ভাবে আমাদেরকে উনি এইভাবে নিয়ন্ত্রণে নিয়ে ফেলছিলেন এবং এটাতে জাতীয় পার্টি যথেষ্ট ক্ষতিগ্রস্ত হয়েছে আগাগোড়াই। এবার লাস্টে ওই লোকরাই আবার ইউনিসেফের সঙ্গে লাইন করেছেন বলে আমরা বিভিন্ন জায়গা থেকে শুনেছি এবং ওনারা নিজেরাও বলেছেন যে তাদের সঙ্গে যোগাযোগ হয়ে গেছে, অন্তর্বর্তী সরকারই তাদেরকে সব ধরনের সুযোগ সুবিধা দিবে, এখন আমরা দলটা দখল করবো। এই দল দখল করার খেলাতে এখন নতুন করে ইউনিসেফ নিজেই আবার তাল দখল দিয়ে এটা দখল করানোর কারণেই হয়তো আমাদেরকে এটা ব্যানটা করার ব্যবস্থা করা হয়েছে এবং আমাদের ওয়াশ আউট করা হয়েছে ওই একটা উদ্দেশ্যে যে ওনাদেরকে দিয়ে আমাদের শূন্য স্থানটা পূর্ণ করবে। যাই হোক, আপনি জনাব জিএম কাদের, আপনি ভালো থাকুন, সুস্থ থাকুন, সেই প্রত্যাশা রাখছি এবং অবশ্যই অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি আমার সঙ্গে আজকে যুক্ত হওয়ার জন্য। আপনি ভালো থাকুন। ধন্যবাদ তোমাকে, তুমি ভালো থাকো, ভালো থাকো।